প্রিয় শিক্ষার্থী, আমি পান্না স্যার। অনেক ছাত্রছাত্রী ফোন করছে যে স্যার, যে এসএলএসটি 9 যে পরীক্ষাটা হলো সে উত্তর কি দিলে খুব ভালো হতো। তো আপনাদের কথা মাথায় রেখে আমি আজকে উত্তর কিগুলো পরপর দিচ্ছি, কিন্তু আমি ভাবলাম উত্তর কিগুলো একটু অন্যরকমভাবে দিই। ঠিক আছে? কীরকম করে? বোর্ডে লিখে লিখে উত্তর কিগুলো দিই, যেটা সঠিক উত্তর হবে সেটাও বলবো কেন সঠিক হচ্ছে, আর যেগুলো হচ্ছে না কেন হচ্ছে না সেটাও ব্যাখ্যা করব। তাই হয়তো এই ভিডিওটা একটু বড় হবে, কিংবা এটা দুটো পার্টে করব। ঠিক আছে? বুঝতেই পারছেন, এই একে তো আমার এই ছোটো বোর্ড, সাদা বোর্ড, ঠিক আছে, সেখানে 60টা কোশ্চেনকে ব্যাখ্যা করা ছবি সহ, প্রত্যেকটা অপশন ধরে ধরে, খুবই কষ্টকর ব্যাপার। ঠিক আছে? তাই প্রথম স্লাইডে 11টা কোশ্চেন করেছি, এবং এখানে কিন্তু লেখাটা একটু ছোট ছোট হয়েছে। যেহেতু আপনাদের কাছে কোশ্চেন আছে, আশা করছি কোশ্চেন পড়তে অসুবিধা হবে না। আমরা শুধুমাত্র আমার ব্যাখ্যাগুলো শুনবেন, ছবিগুলো দেখার একটু চেষ্টা করবেন, তাহলে আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যে কোশ্চেনটা আজকে ব্যাখ্যা করছি এটা হচ্ছে এ সিরিজের কোশ্চেন। ঠিক আছে? ওকে, এ সিরিজের কোশ্চেনে প্রথম 1 নম্বর কোশ্চেন কি ছিল? পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হয়েছে কোথায়? এ কাডামম, বি পালনি, সি আন্নামালাই, ডি নীলগিরি। গোটা কোশ্চেনটা আমি লিখিনি, কারণ বুঝতে পারছেন একে তো বোর্ডে জায়গা নেই, জাস্ট মেন মেন কথাটাই লিখে নিয়েছি। ঠিক আছে, চলুন তাহলে এইটা সঠিক উত্তর আমরা সবাই জেনে গেছি, নীলগিরি হবে। এবারে এটা আমরা দেখে নিই একটু ম্যাপে। দেখুন, এটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যাপ এঁকেছি আমরা। ঠিক আছে, এই দক্ষিণ ভারতে এই এই যে এটা আছে, এটা হচ্ছে পশ্চিমঘাট। ঠিক আছে, এই দিকটা কি পশ্চিমঘাট, এই দিকটা পূর্বঘাট, আমরা সবাই জানি। ঠিক আছে, এরপরে একেবারে নিচে যে হিলটা আছে, পাহাড়টা আছে, তার নাম কি? কাডামম। তার থেকে ওপরে যেটা আছে, ওপরটার নাম হচ্ছে নীলগিরি। নীলগিরির একটু বাঁ দিকে ওপরে যেটা আছে সেটা নাম হচ্ছে আন্নামালাই। ঠিক আছে, তার একটু ডান দিকে উপরে যেটা আছে সেটা হচ্ছে কি? পালনি। ওকে, তাহলে দেখুন পরপর কিন্তু আমরা এই যে 4টে হিল আছে তার লোকেশন কিন্তু আমরা ম্যাপে দেখে নিলাম। তাহলে সঠিক উত্তরটা কোথায় হচ্ছে? নীলগিরি। কারণ কি? দেখুন, এইখানে পশ্চিমঘাট এইদিকে এলো, আর পূর্বঘাট ভাঙাচোরা এইদিকে এসে এখানে মিলিত হলো, তাই সঠিক উত্তর কিন্তু হবে নীলগিরি। আপনারা কিন্তু এইভাবেই উত্তরগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তার কারণ কে বলতে পারে পরবর্তী হলে অন্য কোনো পরীক্ষায় এই কোশ্চেনটায় পড়ে গেল অন্যরকমভাবে। ওকে, চলুন। 2 নম্বর হচ্ছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? অপশন এ বারখান, অপশন বি সিপ, অপশন সি ধ্রিয়ান, অপশন ডি হচ্ছে ইয়ারদাং। ওকে, চলুন এটা আমরা দেখে নিই। দেখুন, বলেছে সঞ্চয় কার্যের ফলে, তাই তো? যেহেতু সঞ্চয় কার্যের ফলে বলেছে, ইয়ারদাং তো প্রথমেই হবে না। ইয়ারদাং হচ্ছে, যেহেতু আমরা সবাই জানি, ক্ষয় কার্যের ফলে। আচ্ছা, এরপরে সিপু হচ্ছে কিন্তু বারখানে পরবর্তী রূপ তরবারির মতো, এটাও হবে না। এরপরে এখানে কিন্তু দুটো অপশনে কিন্তু সমস্যা আছে, একটা হচ্ছে বারখান আর একটা হচ্ছে কি ধ্রিওয়ান। এরপরে এখানে আমি উত্তর নিয়েছি বারখান, দুটো উত্তরই কিন্তু ঠিক হবে। কেন ঠিক হবে একটু ব্যাখ্যা করি। তার কারণ হচ্ছে এনসিইআরটি, এনসিইআরটির মতে উত্তর হবে কিন্তু বারখান। এবং ভারতের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ইউপিএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা বা নেট পরীক্ষা বা সেট পরীক্ষা, সেখানে কিন্তু এনসিইআরটি অনুযায়ী এই বারখান উত্তরটা কি কিন্তু ধরা হয়। তার কারণ কি? বারখান কিন্তু ধ্রিওয়ানের থেকে বেশি পপুলার। ওকে, এরপর অনেকে বলছে যে বারখান নাকি স্যার রাজস্থানে দেখা যায় না, কিন্তু না, বারখান কিন্তু ভারতের থর মরুভূমি, রাজস্থানের থর মরুভূমিতে দেখা যায়, পশ্চিম অংশে দেখা যায়, পরিমাণে কম। কোথায় দেখা যায়? বিশেষত জয়সলমের এবং বারমের জেলায় কিন্তু দেখা যায়। সে হিসেবে কিন্তু এনসিইআরটি অনুযায়ী উত্তর হবে বারখান। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? টুইস্ট হচ্ছে রাজস্থান যে স্থানীয় নাম, ঠিক আছে, স্থানীয় নাম অনুযায়ী কিন্তু উত্তর হবে ধ্রিওয়ান। ঠিক আছে, বালিয়াড়িগুলোকে কী বলা হয়? ধ্রিওয়ান বলা হয়। তাই রাজস্থানের যে ভূগোল বইগুলো আছে, আঞ্চলিক যারা ভূগোলবিদ আছে বা যারা ভূগোল বই লিখেছেন, তারা কিন্তু উত্তরটা ধ্রিওয়ান করে। ওকে, ঠিক যেমন দেখবেন, আমি বর্তমানে মুর্শিদাবাদে আছে, একটা দেখবেন আম আছে, হিমসাগর বলে একটা আম আছে, খুব মিষ্টি আমটা। গোটা পশ্চিমবঙ্গে সবাই আমরা কিন্তু হিমসাগর বলে নামটাকে পরিচিত আছে। কলকাতায় হিমসাগর, বর্ধমানে হিমসাগর, সব জায়গায় কিন্তু হিমসাগর বলে। কিন্তু মুর্শিদাবাদের লোকাল নাম কি? ক্ষীরসাপতি। কি জন্য? ক্ষীরের মতো মিষ্টি, তাই ওরা লোকাল নাম দিচ্ছে ক্ষীরসাপতি। ঠিক যেমনটি এখানে ঘটে গেছে।
তাই যেহেতু রাজস্থানের স্থানীয় নাম ধ্রিওয়ান এবং রাজস্থানে যারা লোকাল বই লিখেছেন বা যারা ভূগোলবিদ আছেন তারা কিন্তু ধ্রিওয়ানটাই উল্লেখ করেন, তাই স্থানীয় নাম অনুযায়ী কিন্তু উত্তরটা অনেক ভূগোল বইয়ে ধ্রিওয়ান লেখা আছে। এরপরে আমার মনে হয়েছে যে এসএসসি এই দুটো উত্তর কি গ্রহণ করবে, হয়তো বারখানটাকে যেহেতু এনসিইআরটি আছে এটাকে ফার্স্ট অপশন দিবে আর ধ্রিওয়ানটাকে হয়তো সেকেন্ড অপশন দিবে। এবার দেখা যাক আমাদের এসএসসি কোনটাকে গ্রহণ করে, দুটোকেই গ্রহণ করে না এনসিইআরটির মত অনুযায়ী যায় না লোকাল মত অনুযায়ী, এবং কেন এই কোশ্চেনটা নিয়ে এত মতবিরোধ চলছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার যেহেতু এনসিইআরটি কি আমরা ফলো করি বা যেহেতু বিভিন্ন ভালো ভালো পরীক্ষা ইউপিএসসি অন্যান্য পরীক্ষাগুলো বেশি গুরুত্ব দিই, তাই আমি সেই হিসেবে আমি কিন্তু এই অপশানটা বারখান ধরেছি। ওকে, এটা কিন্তু সঠিক উত্তর যতক্ষণ না আমাদের এসএসসি দিচ্ছে ততক্ষণ আমরা জানতে পারছি না। ওকে, আচ্ছা এবার 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় এ হ্যালোফাইট, বি হাইড্রোফাইট, সি মেসোফাইট, ডি হচ্ছে জেরোফাইট। এবার দেখুন প্রথম হচ্ছে হ্যালো মানে কখনই হবে না, কারণ হ্যালো হচ্ছে আমরা জানি লবণাক্ত পরিবেশে জন্মায়। হাইড্রো মানে জলজ পরিবেশে জন্মায়। মেসো মানে হচ্ছে স্বাভাবিক পরিবেশে জন্মায়, হবে না। তাহলে জেরোফাইট হচ্ছে শুষ্ক মরুভূমিতে জন্মায়। শুষ্ক মরুভূমিতে জন্মানো মানে কি, সে বেশি শুষ্ক সহ্যতা করবে, তাই সঠিক উত্তর হবে কি ডি। 4 নম্বর হচ্ছে কোন পাত সীমানায় মহাসাগরের শৈলশিরা গঠিত হয়। একটা হচ্ছে অভিসারী। অভিসারী বলতে আমরা কি জানি, দুটো পাত যখন ধাক্কা মারবে সেটাকে বলে অভিসারী, ধাক্কা মারলে। তাহলে এখানে কিন্তু কি হবে, কখনোই মানে মহাসাগর শৈলশিরা গঠন হতে পারে না। 2 নম্বর কি প্রতিসারী। প্রতিসারী মানে কি দুটো পাত যখন চলে যাবে। এবার আমরা জানি ম্যাগমা থাকে, যখন দুটো পাত সরে যাবে এই গর্তের মধ্যে ম্যাগমা বের হবে, ম্যাগমা বের হয়ে কি তৈরি হবে, মহাসাগর শৈলশিরা তৈরি হবে। নিরপেক্ষ মানে সাইডে চলে যাবে, তাই তো, তাহলে এটাও হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হবে বি প্রতিসারী। কেন হলো আমরা বুঝতে পারলেন, আর বাকি অপশনগুলো কেন হলো না সেটাও আপনারা বুঝতে পারলেন। 5 নাম্বার হচ্ছে থার্মোক্লাইন স্তর, যেখানে কি এ বলছে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, বি হচ্ছে চাপের হ্রাস ঘটে, সি হচ্ছে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়, ডি হচ্ছে সূর্যালোকের পরিমাণ বৃদ্ধি পায়। চলুন আমরা আগে থার্মোক্লাইনের ছবিটা দেখে নিই। এখানে দেখুন আমরা ছবি এঁকেছি, ছবিতে ওপরে আছে কি 0, 4, 8, 12, 16, 20, 24 ডিগ্রি, মানে যত এইদিকে আছে তাপমাত্রা বাড়ছে, আর যত নিচের দিকে আসবো গভীরতা বাড়বে, ডেপথ মিটার 500, 1000, 1500 ইত্যাদি। এবার দেখুন এই যে লাইনটা এখানে কি হচ্ছে, যখন 1000 গভীরতা তখন কিন্তু তাপমাত্রা কত হচ্ছে 20, যত গভীরতা বাড়ছে আস্তে আস্তে কিন্তু দেখুন তাপমাত্রা কমছে, দ্রুত কিন্তু তাপমাত্রা কমছে। দেখুন গভীরতার সাথে কিন্তু দ্রুত তাপমাত্রা কিন্তু আস্তে 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 করে কমছে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দেখলাম, থার্মোক্লাইন যত গভীরতা বৃদ্ধি পাবে উষ্ণতা দ্রুত কিন্তু পরিবর্তন হবে। তাহলে দেখুন এখানে যে 4টা অপশন আছে, প্রথম অপশন তো হবে না, ঠিক আছে, দ্বিতীয় অপশনও হবে না, 3 নাম্বার দেখুন গভীরতার সাথে উষ্ণতা দ্রুত পরিবর্তন, এটাই হবে। আর সূর্যালোকের পরিমাণ বৃদ্ধি পাবে, এটাও তো হবে না, কারণ আমরা জানি যত গভীরে যায় সূর্যের পরিমাণ কিন্তু কমতে থাকে। তাহলে এই ছবি দেখে আমরা পেয়ে গেলাম কেন থার্মোক্লাইন এর উত্তরটা সি হবে। চলুন 6 নাম্বার কি বলছে, তৈলকা বায়ুমের বৃক্ষ, এ হচ্ছে স্প্রুস, 2 বাওবাব, ক্যাকটাস, মেহগনি। দেখুন বাওবাব হবে না, কারণ হচ্ছে এটা সাভানায় দেখতে পাওয়া যায়। আচ্ছা ক্যাকটাস উষ্ণ মরু বায়ুমে দেখতে পাওয়া যায়, এটাও হবে না। মেহগনি আমরা সবাই জানি ক্রান্তীয় চিরহরিত বায়ুমে দেখতে পাওয়া যায়, হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে, 6টা এ। কেন হলো বুঝতে পারলেন। 7 নাম্বার শৈবাল সাগর সৃষ্টি হয় কি, ভারত মহাসাগর, এটা হবে না। উত্তর মহাসাগর হবে না, প্রশান্ত মহাসাগর হবে না, উত্তর হবে কি আটলান্টিক মহাসাগর। চলুন আমরা ম্যাপে একটু দেখে নিই আটলান্টিক মহাসাগর লোকেশনটা দেখুন, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, এখানে হচ্ছে ক্যারিবিয়ান সাগর, এখানে দেখুন এই যে শৈবাল সাগর এইভাবে আছে, এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। তাহলে সঠিক উত্তর কি হবে, উত্তর আটলান্টিক মহাসাগর। ছবিতে আমরা কিন্তু শৈবাল সাগর দেখে নিলাম। 8 নাম্বার কি বলছে, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন, মানে অ্যাকচুয়ালি তাপবিদ্যুৎ উৎপাদনকে আমরা বেশি প্রেফার করি কেন, ঠিক আছে, জলবিদ্যুৎ থেকে। এ কি বলছে, তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুৎ তুলনায় কম গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, এটা কিন্তু ঠিক নয়। তাপবিদ্যুৎ যেহেতু কয়লা থেকে বেশি মেনলি হয়, সুতরাং এখানে কিন্তু গ্রিন হাউস গ্যাস কিন্তু নির্গত হবে। 2 নম্বর কি বলছে, তাপবিদ্যুৎ ব্যবহার অপেক্ষিত পুরাতন, এটাকেও ঠিক মানে পুরাতন বটে, কিন্তু এই শুধু পুরাতন বলেই যে উপস্থাপনযোগ্য সেটাকে গ্রহণ করা যায় না, ঠিক আছে। 3 নম্বর কি, তাপবিদ্যুৎ স্থাপনা ব্যয় অপেক্ষিত কম, না তাপবিদ্যুৎ স্থাপন করতে গেলে ব্যয় কম, ঠিক আছে, জলবিদ্যুৎ তুলনায় হয়তো একটু কম হয়, কিন্তু সেটাকেও মানে পুরোপুরি আমরা নিতে পারবো না। দেখুন ডি হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না, এটাকে অপশন ডিটাই আমরা সঠিক বেছে নিচ্ছি এই কারণে, কারণ দেখুন বিদ্যুৎ তো আমাদের সারা বছর লাগবে, আমরা জানি বর্তমানে ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু সমস্যা।
এবার যদি আমরা জলবিদ্যুৎকে ভরসা করি তাহলে কিন্তু যেগুলো হিমশীতল জায়গা যেমন কাশ্মীর, লাদাখ, এই সমস্ত জায়গায় কিন্তু শীতকালে কিন্তু আমরা শুধু জলবিদ্যুতের উপর ডিপেন্ড করলে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। কারণ হচ্ছে কি, জল বরফ হয়ে যায়। কিন্তু তাপবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু এই বরফ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, মানে কোনো ঋতু ভেরিয়েশন থাকে, সারা বছরই কিন্তু আমরা বিদ্যুৎ পাবো। তাই যেহেতু আমরা সারা বছর তাপবিদ্যুৎ পাবো, আর বিদ্যুৎ হচ্ছে আমাদের এখন একটা এসেন্সিয়াল জিনিস। এই যে আমি এখন ভিডিও করছি, কারেন্ট নেই, কারেন্ট নেই বলে ভিডিওর কোয়ালিটি কমে গেছে, দেখুন ভালো লাইট পাচ্ছেন না, আমি ঘামছি। তাহলে এবার বলুন আমি কার ওপর বিশ্বাস করবো, জলবিদ্যুৎকে বেশি করবো না তাপবিদ্যুৎ, তাই না? এবার দেখো হয়তো এরকম, দেখুন হয়তো আমি কাশ্মীরে বাস করছি, লাদাখে বাস করছি, ঠিক আছে, কারেন্ট নেই, তাহলে আমি কি করব? ওই জন্য উত্তর কী হবে? তাপবিদ্যুৎ। চলুন তারপরে উত্তর হবে ডি হবে, কেমন? 9 নম্বর, ইলিভেশন মাটির কোন স্তরে দেখা যায়? অপশন এ হচ্ছে এ, বি হচ্ছে ডি, সি হচ্ছে বি, ডি হচ্ছে ই। এই যে দেখুন পাশে আমরা ছবি এঁকেছি, আমরা সবাই জানি এই ছবিটা, যে এ স্তর থেকে যখন নামবে, ঠিক আছে, বি স্তর, তখন ইলিভেশন বলবো, আর বি স্তরে যখন জমা হবে তখন হচ্ছে আই বলবো, এলিভেশন। এটা মোটাকা শর্টকাট বলেছিলাম, ই প্রথমে আই পরে, তাহলে বি এ আই হবে। এই যে ইলিভেশন, যেমন দেখুন আমি খাবার খাচ্ছি, খাবারটা নামছে, এটা কি আমরা বলবো? ইলিভেশন, ঠিক আছে। আর এই জমা হচ্ছে ভুঁড়ি, এটাকে কি বলবো? ইলিভিয়েশন, ঠিক আছে। এরপর আমরা কি দেখে নেব? 10 নাম্বার। 10 নাম্বার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান, একটু কারেন্ট এলো, আমি একটু লাইটগুলো জ্বেলে দিই, তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু বাড়বে। আচ্ছা, এবার চলুন আমরা দেখে নেব কর্ণাটকের শিমাগো জেলায় পাওয়া যায় কোনটা? এ ম্যাঙ্গানিজ, বি কয়লা, সি চুনাপাথর, ডি তামা। আচ্ছা, এর সঠিক উত্তর সি হলো। এবারে এটা উত্তর কিন্তু হবে ম্যাঙ্গানিজ, ঠিক আছে। এবার আমরা যদি ম্যাপে দেখে নিই না, ম্যাপে আমরা যদি এরকম দেখি, এখানে কর্ণাটক এই জায়গাটায় করে কিন্তু শিমাগো জেলা কিন্তু আছে। শিমাগো, সঠিক উত্তর কি হবে? ম্যাঙ্গানিজ। চলুন 11 নম্বর কোশ্চেন কি বলছে? মাটির উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা? এ ফসফরাস, বি সিলিকা, সি ক্যালসিয়াম, ডি হচ্ছে সোডিয়াম। সঠিক উত্তর কিন্তু এখানে ফসফরাস হবে। কেন ফসফরাস হবে? তার কারণ আমরা জানি এনপিকে, এন মানে হচ্ছে নাইট্রোজেন, পি মানে হচ্ছে ফসফরাস, কে মানে হচ্ছে পটাশ, এই তিনটি কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত আবশ্যক। কেন? দেখুন ফসফরাস কি সাহায্য করে? ফসফরাস উদ্ভিদের শিকড় গঠনে সাহায্য করে, ফুল এবং ফলের বৃদ্ধিতে সাহায্য করে, এবং বীজের যে বিকাশ সেটি সাহায্য করে। আচ্ছা, সিলিকা কি করে? সিলিকা মানে আমরা জানি বালি। এই সিলিকা কিন্তু মাটির গঠনে সাহায্য করে এবং জল নিষ্কাশনে সাহায্য করে। ওকে। ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম কিন্তু পিএইচ কে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এবং গঠনটাকে স্থিতিশীল করে। আর সোডিয়াম বেশি থাকলে কি হয়? সোডিয়াম হচ্ছে ক্ষারীয়, সোডিয়াম থাকলে কি হয়? ক্ষারীয় প্রকৃতির হয়। এবার সোডিয়াম আবার যদি বেশি থাকে, ও কিন্তু মৃত্তিকার উর্বরতা সাহায্য না করে কিন্তু উল্টো করে দেয়, মানে উর্বরতাকে কমিয়ে দেয়। তাই যেহেতু এই তিনটে সরাসরি জড়িত নয়, তাই সঠিক উত্তর কি হবে? ফসফরাস। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই প্রথম স্লাইডে 1 থেকে 11টা কোশ্চেনের উত্তর কিন্তু আমি ব্যাখ্যা করলাম, কেন হলো সেটাও ব্যাখ্যা করলাম, বাকিগুলো কেন হলো না সেটাও ব্যাখ্যা করলাম, কেন আপনাদের 2 নম্বর কোশ্চেনে কনফিউজ আছে সেটাও কিন্তু ব্যাখ্যা করলাম, এবং উইথ ডায়াগ্রাম সহকারে। এইভাবে 60টা কোশ্চেন কিন্তু আমি আমাদেরকে পরপর ব্যাখ্যা করব। যেহেতু একটু সময় বেশি লাগবে, ভিডিও বড় হবে, তাই এটা দুটো পার্টে ভিডিওটা যাবে, ঠিক আছে। তাহলে এরপর আমরা কোশ্চেন দেখে নেব। পৃথিবীর 12 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব কোথায়? এ আফ্রিকা, বি উত্তর আমেরিকা, সি ইউরোপ, ডি এশিয়া। এই যে অপশন, এই যে কোশ্চেনটা আছে, আমি এটুকু শিওর ছেলে মেয়েদের মধ্যে উত্তর আমেরিকা নিয়ে কোনো সমস্যা হবে না, জনঘনত্ব বেশি হবে না। ইউরোপ নিয়ে কোনো সমস্যা হবে না। কনফিউশন থাকবে আফ্রিকা এবং এশিয়া নিয়ে, কোনটা বেশি হবে। কারণ আমরা জানি আফ্রিকা জনবহুল মহাদেশ। দেখুন আফ্রিকা কি হয়, আফ্রিকার টোটাল জনসংখ্যা হচ্ছে 1.4 বিলিয়ন, ঠিক আছে। আফ্রিকার গড় জনঘনত্ব কিন্তু এশিয়ার তুলনায় কম। তার কারণ কিন্তু আফ্রিকা জায়গাটা প্রচুর বড়, এলাকা বড়, ঠিক আছে। কিন্তু এশিয়ার গড় টোটাল জনসংখ্যা হচ্ছে 4.7 বিলিয়ন। এশিয়ার কে কে আছে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বুঝতেই পারছেন। তাই এখানে সঠিক উত্তর কিন্তু হবে কি? এশিয়া। পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব এশিয়া। আশা করি বোঝাতে পারলাম কেন উত্তরটা হলো। এবার 13 নম্বর চলুন, বলছে স্বল্প লবণতা দেখা যায় কোথায়? দেখুন এটাও ঠিক সেরকম, আবদ্ধ সাগরে হবে না, কারণ যেখানে আবদ্ধ থাকবে লবণতা বেশি হবে, জল মুভমেন্ট করতে পারবে না, চারিদিকে সরাতে পারবে না, তাই ছেলে মেয়েদের এটা কনফিউজ হবে না। প্রবল প্রাচীর, এটাও ছেলে মেয়েদের কনফিউজ হবে না, দুটো মানে ভুল। এবারে কনফিউজ ক্রান্তীয় অঞ্চল এবং নদীর মোহনায়, ঠিক আছে।
এবার ক্রান্তীয় অঞ্চলে কি হয়, বৃষ্টিপাত বেশি হয়, সে হিসেবে ছেলে মেয়ে ভাববে কি বৃষ্টিপাত বেশি মানে লবণতা কম হবে, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাত যেমন হয় ঠিক সেরকম কি হয়, এভাপোরেশনও বেশি হয়। তাই তাই ক্রান্তীয় অঞ্চলে কিন্তু লবণতা কম হলেও কিন্তু সব থেকে কম হচ্ছে নদীর মোহনায়। নদীর মোহনায় লবণতা সব থেকে কম কেন, চলুন একটু প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা দেখুন তো, এটা আমার হাতে কি আছে, চামচ আর গ্লাস, কেমন। আচ্ছা এবার চলুন আমি কি করলাম, দেখুন একটু লবণ নিলাম, ঠিক আছে, ওকে। এরপরে মনে করুন একটু জল ঢাললাম, একটু কি দেখুন জল ঢাললাম, ওকে। তাহলে এটা হচ্ছে লবণ জল, তাই তো, এটাকে যে লবণ জল, এটা আমি সমুদ্র জল বলতে পারবো। আচ্ছা দেখুন তো এবার একটু খেয়ে দেখি কেমন লাগছে, চরম লবণ লাগছে, বাপরে বাপরে বাপ, চরম লবণতে বেশি। এরপরে এটা আর একটা গ্লাস নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ জল ঢাললাম, এই জলটা খেতে কেমন দেখি, কম লবণ, মানে এটা হচ্ছে নদীর জল, ঠিক আছে। এবার নদী কোথায় মিশে, মোহনা, মোহনা বলতে মেনলি কি সমুদ্রে মিশে। আচ্ছা এবার দেখুন এই দুটোর মধ্যে হচ্ছে সমুদ্রের জল, এটা নদীর জল, এটা মনে করুন মোহনা, এই যে মিশছে এটা মনে করুন মোহনা, দেখুন আস্তে আস্তে মিক্স করছি। আচ্ছা এবার এই জলটা খাই দেখি, আগের তুলনায় কম লবণ, তাই উত্তর কি হবে নদীর মোহনা। তার কারণ কি, নদীর মোহনায় কি হয়, সমুদ্রের লবণাক্ত বটে, কিন্তু রেগুলারলি যেহেতু নদীর মিষ্টি জল পড়ছে তাই তুলনামূলকভাবে লবণতা কম দেখা যায় ক্রান্তীয় অঞ্চলের তুলনায়। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে, অবশ্যই নদীর মোহনা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার চলুন এরপর আমরা কি যাব, এরপর আমরা দেখব 14 নম্বর কোশ্চেনটা, বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরের শক্তি কত স্থানান্তর হয়, এটা সবাই জানি লিন্ডেম্যানের 10% ল, 100%-এর মধ্যে 90% শক্তি ওয়েস্ট হয়ে যায় আর 10% কাজে লাগে। ঠিক যেমন দেখবেন আমাদের নেতারা কি হয়, যখন ওপর থেকে 100 টাকা অ্যালটমেন্ট করে জনগণের জন্য, টাকা মারতে 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 জনগণের কাছে কত আসে, 10 টাকা। সেম ফর্মুলা এখানেও। আবার দেখবেন একটা মিম খুব ঘুরে বেড়ায়, যে দেখা গেলো কোনো বাচ্চা বলল ওর মাকে যে স্কুলে 100 টাকা লাগবে, বাচ্চা বললো 100 টাকা লাগবে, কিন্তু দেখবেন স্কুল লাগবে 10 টাকা, ওর মা কিন্তু ওর বাবাকে বলবে কত লাগবে, যে 150 টাকা লাগবে। এইভাবেই কিন্তু দুনিয়াটা চলছে, কারণ বাস্তুতন্ত্র এইভাবেই চলে। উত্তর কি হবে, 10%। আচ্ছা 15 বছর শীতল সমুদ্র স্রোত কোনটা, দেখুন এর নিরক্ষীয়, এটা তো হবেই না, কারণ নিরক্ষীয় কেমন আমরা জানি গরম, এটা হলো না। আচ্ছা ব্রাজিল, এটাও জানি আমরা ব্রাজিল মানে গরম। এবারে এই দুটোর মধ্যে কনফিউজ ছেড়ে থাকতে পারে হাম্বল উপসাগরে। উপসাগর স্রোতটা কি হয়, উপসাগর মেনলি উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন মিলে যায়, মিক্স হওয়ার পর ক্যারিবিয়ান সাগর অতিক্রম করে মেক্সিকো উপসাগর হয়ে ফ্লোরিডার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি দেখা যায়, তাহলে এটাও কিন্তু উষ্ণ হবে। কিন্তু হাম্বল স্রোত কি হয়, হাম্বল স্রোত কিন্তু দক্ষিণ আমেরিকার দিয়ে প্রবাহিত হয়, তাই এটা শীতল স্রোত কি হবে, হাম্বল। ওকে, আর এই হাম্বল স্রোতে আপওয়েলিং এর জন্য কিন্তু দক্ষিণ আমেরিকার পেরু এবং চিলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আমি কিন্তু ব্যাখ্যা করেছি, ঠিক আছে। তাহলে আমরা যদি ম্যাপে দেখি, তাহলে ম্যাপে দেখবো এরকম করে, দেখুন এই হচ্ছে দক্ষিণ আমেরিকা, এই জায়গাটা দিয়ে দেখবেন হাম্বল স্রোত প্রবাহিত হচ্ছে এইদিকে। আচ্ছা 16 নম্বর দেখুন, লেস দেন টাইপ এবং মোর দেন টাইপ অজাইবের ছেদবিন্দুকে কি নির্দেশ করে, এটা সবাই জানি। উত্তর কি হবে, উত্তর হবে মিডিয়ান। তার কারণ কি, দেখুন এই যে একটা টেনেছি, এটা কি, এটা লেস দেন, এদিকে চলে গেল, এটা মোর দেন। লেস দেন এবং মোর দেন যেখানে টাচ করবে, পুরোপুরি মাঝামাঝি জায়গায় টাচ করবে, এই মধ্যবিন্দুটাকে আমরা কি বলবো, মিডিয়ান বলবো। ওকে, তারপরে চলুন, নিকবিন্দুর উদ্ভব কোথায় হয়, এ হচ্ছে বহুচক্রী নদী উপত্যকা, বি পর্যায়িত নদী উপত্যকা, সি নদী উপত্যকা নিম্ন প্রবাহে বৃষ্টিবোল নদী উপত্যকা। দেখুন নিক পয়েন্ট কাকে বলে না, যখন হঠাৎ নদী যেতে যেতে ঢালের কোনো পরিবর্তন হবে, তখন সেই ঢালটাকে আমরা কি বলবো, নিকবিন্দু, যেখানে মেনলি জলপ্রপাত সৃষ্টি হয়। এবার দেখুন এই পর্যায়িত নদী বলতে আমরা কি বুঝি, যে নদীর ক্ষয় বহন সবই ব্যালেন্স অবস্থায় আছে, সেটাকে পর্যায়িত অবস্থা বলি। তো এখানে ঢালের পরিবর্তনের কোনো গল্প নেই, তাহলে এটা হবে না। নদী উপত্যকার নিচে, দেখুন নদী উপত্যকার নিচের দিকে কি হয়, সঞ্চয় হয়, তাহলে এখানেও কিন্তু ঢালের যে চেঞ্জ, হঠাৎ চেঞ্জের কোনো প্রশ্নই আসে না, তাহলে এটাও হবে না। বৃষ্টিবহুল নদী উপত্যকা, বৃষ্টিবহুল মানে বৃষ্টি বেশি, তাহলে এখানেও কিন্তু ঢালের কোনো পরিবর্তন কিন্তু কোনো গল্প নেই, তাহলে এটাও হবে না। পড়ে থাকলো কোনটা, বহুচক্রী নদী উপত্যকা। বহুচক্রী মানে কি,
দেখা গেলো প্রথম ক্ষয়চক্রের নদী উপত্যকার সৃষ্টি হলো, পরে যখন ক্ষয়চক্র আরম্ভ হবে তখন এটা আবার একটা ঢাল সৃষ্টি হয়ে আবার নতুন উপত্যকার সৃষ্টি হয়। তাই সঠিক উত্তর কি হবে? বহুচক্রীয় নদী উপত্যকা। তাহলে উত্তর কি হবে? অপশন এ। চলুন এরপরে আমরা দেখে নেবো 18 নম্বর কোশ্চেন, ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন পুঞ্জিতকের ফলাফল? এ হচ্ছে ল্যান্ডস্লাইড, বি মাডফ্লো, সি রকফল, ডি হচ্ছে সয়েল ক্রিপ। দেখুন প্রথম কি বলছে ল্যান্ডস্লাইড, এটা তো কখনোই হবে না, কারণ আমরা দেখবেন বাচ্চাদিকে যখন মানে খেলাতে নিয়ে যাই পার্কে, একটা স্লাইড থাকে না, এরকম শু করে পড়ে যাই আমরা, কিংবা দেখবেন আমরা ওয়াটার পার্কে বড়রা কি করি, স্লাইডের মাধ্যমে উপর থেকে নিচে নামি। আচ্ছা দেখুন, চলুন আবার দেখিনি একবার এই জায়গাটা, এটাকে আমরা কি বলবো? এই যে ল্যান্ডস্লাইড, স্লাইডে পড়ে গেল, এটা দ্রুত গতিতে পড়ছে, তাই তো? তাহলে এখানে কিন্তু গাছ পাছ হেলার কোনো গল্প নেই। আচ্ছা মাড ফ্লো মানে কি বলুন তো? যখন দ্রুত গতিতে জল কাদা বয়ে যাবে, ঠিক যেমন নদী বয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলবো মাড ফ্লো। আচ্ছা রক ফল মানে কি বলেছেন? ওই যে মনে আছে, আই ফল ইন লাভ, মানে ফল এরকম উপর থেকে হঠাৎ করে পড়বে নিচে, ভার্টিক্যালি হঠাৎ করে যখন পড়বে সেটা রক ফল, এটা কিন্তু দ্রুত হবে, তাহলে এখানেও কিন্তু হবে না। কিন্তু সয়েল ক্রিপ কি হয়? আস্তে 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 করে সরে যায়, ঠিক আছে? এই আস্তে আস্তে যখন সরে যায় তখন একটা গাছ আছে মনে করুন, ঠিক আছে, কিংবা একটা দেয়াল আছে, আস্তে আস্তে যখন সরে যায় তখন কি হয়? দেয়ালটা আস্তে আস্তে কি হয়? হেলে যায়, ঠিক আছে? তাই সঠিক উত্তর হবে কি? সয়েল ক্রিপ। যেমন দেখবেন একটা বাস্তব উদাহরণ দিই, আপনারা তো এখন ইয়ং ছেলে মেয়ে আছেন, দেখা গেল হয়তো একটা ছেলে আছে, নাম হচ্ছে দেখা গেলো রাহুল, আর একজন দেখা গেলো হয়তো নাম হচ্ছে দীপিকা বা দীপ্তি, ওকে, দুজন মনে করুন আছে। এবার দেখা গেল দুজন একই ক্লাসে পড়ছে, এবার রাহুল কিন্তু বা রাহুল দেখা গেলো দীপ্তিকে আস্তে আস্তে খুব টেক কেয়ার করছে, মানে তার খাওয়া দাওয়া তার কাজ করে দিয়ে আস্তে আস্তে টেক কেয়ার করছে। তখন কি হবে বলুন তো? এম এ করছে, গ্রাজুয়েটে 3 বছর, 3 বছর প্রথম বছর খুব টেক কেয়ার করছে, আস্তে আস্তে করে তার সমস্ত কিছু দেখাশোনা করছে জাস্ট ফ্রেন্ড হিসেবে। দ্বিতীয় বছর দেখাশোনা করছে, তৃতীয় বছর ছোটকা কি হবে? দীপ্তি কিন্তু আস্তে আস্তে রাহুলের প্রতি হেলে যাবে। এটাই হচ্ছে সয়েল ক্রিপ, মানে আস্তে আস্তে কাউকে আপনি যদি টেক কেয়ার করেন, আস্তে আস্তে ভালো ব্যবহার করেন, তাহলে সে কিন্তু আপনার দিকে খেলতে বাধ্য, ঠিক আছে? এইভাবে মনে রাখবেন পড়াটা। আচ্ছা চলুন 19 নম্বর কি বলছে? নাশপাতির আকৃতি পিরামিড, এ ভারতবর্ষ, বি নাইজেরিয়া, সি ব্রাজিল, ডি নরওয়ে। দেখুন নাশপাতি আমরা তো খেয়েছি, নাশপাতি কি হয়? তলাটা সরু হয়, ওপরটা চওড়া হয়। এখানে সঠিক তো ভারতবর্ষ হবে না, তার কারণ কি? ভারতের নিচের দিকটা চওড়া হবে। ভারত এবং ব্রাজিল এর হচ্ছে উন্নয়নশীল দেশ, এদের কি হয়? নিচের দিকটা আমরা জেনারেলি কি জানি শিশুকে নির্দেশ করে, এখানে জন্মহারটাকে নির্দেশ করে। ভারতবর্ষ এবং ব্রাজিল জন্মহার বেশি, তাই ওপর দিকটা কি হবে? এদের চওড়া হয়, সরি নিচের দিকটা চওড়া হবে, এবং ওপর দিকে কিন্তু বয়স্ক লোক কম চওড়া হবে। আচ্ছা নাইজেরিয়াও তাই, অনুন্নত দেশ, তাই নিচের দিকে জন্মহার খুব বেশি চওড়া হবে, ওকে। কিন্তু নরওয়ে কি হয়? উল্টো, নরওয়ে এতটাই ডেভেলপ করে গেছে যে ওখানকার মানুষ এখন বিয়ে করে না, সন্তান নেয় না, তাই জন্মহার কম, মানে নিচের কি হবে? সরু হবে। এবার একদিকে তো বিয়ে করে না, জন্মহার কম, ঠিক আছে, বাচ্চা নেয় না, অন্যদিকে ওদের চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত যে যারা থাকে তারা কিন্তু অত সহজে মৃত্যু হয় না, মানে তাদের গড়ায় অনেক বেশি, তাহলে বৃদ্ধ জনসংখ্যা অটোমেটিক বেশি হবে, তাহলে উপর দিকটা কি হবে? চওড়া হবে। তাই সঠিক উত্তর কিন্তু এখানে ডি হবে, নরওয়ে। আচ্ছা 20 নাম্বার, ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষির নাম কি? এ হচ্ছে মিল্পা, বি ঝুম, সি ফ্যাং, ডি লাদাং। দেখুন মিল্পা হবে না, তার কারণ কি? মিল্পা হচ্ছে মধ্য আমেরিকা ও মেক্সিকোর ঝুম চাষকে বলা হয়। ঝুম তো হবে না, সরি স্থানান্তর কৃষিকে বলা হয়। ঝুম তো হবে না, কারণ ঝুম হচ্ছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের স্থানান্তর কৃষির নাম। সি হচ্ছে ফ্যাং, ফ্যাংও হবে না, ফ্যাং হচ্ছে মধ্য আফ্রিকার কিছু কিছু অঞ্চলের স্থানান্তর কৃষির নাম হচ্ছে ফ্যাং। আচ্ছা এবার বলবেন স্যার স্থানান্তর কৃষি কাকে বলে? স্থানান্তর কৃষি কাকে বলবো না, যখন সাময়িকভাবে কোনো বন জঙ্গল কেটে সেখানে চাষবাস করা হবে, চাষবাস কমপ্লিট হয়ে গেলে আবার সেই জায়গায় ত্যাগ করে অন্য জায়গায় করা হয়, সেটা করে স্থানান্তর কৃষি। তাহলে যদি এই তিনটে হলো না, পড়ে থাকলো একে ছোটকা লাদাং, লাদাং কি হবে? ইন্দোনেশিয়া। সঠিক উত্তর কি হবে? ডি। 21 নম্বর কোশ্চেন কি বলছে? লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ বেশি কোনটাই? এ লিমোনাইট, বি হেমাটাইট, সি ম্যাগনেটাইট, ডি হচ্ছে সিডেরাইট। চলুন দেখে নি। লিমোনাইট আছে 60%, কত পার্সেন্ট? 60%। হেমাটাইট আছে 70%, আচ্ছা ম্যাগনেটাইট আছে 75%, সিডেরাইট আছে 48%। তাহলে আমরা পার্সেন্টেজ দেখি বোঝা যাচ্ছে সব থেকে বেশি কোথায় আছে? 75% ম্যাগনেটাইট। এখানে সঠিক উত্তর কি হবে? সি। বাকিগুলো কেন হলো না আশা করি বুঝতে পেরেছেন।
22 নম্বর হচ্ছে ল্যান্ডস্লাইড ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস এন্ড স্টেজ। এই কথাটা কে বলেছে? এইটা হচ্ছে আমার মনে হয় ভূগোল যারা পড়ে এটা সবাই জানে। এটা হচ্ছে আমাদের বিখ্যাত ভৌগোলিক ডব্লিউ মরিস ডেভিসের উক্তি। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? ডি। বাকিগুলো কেন হলো না বলার কোনো অপেক্ষাই রাখে না। ঠিক আছে, তারপর কি বলছে 23 নম্বর, ভারতবর্ষে গম চাষে প্রগাঢ়তা বেশি কোথায় দেখা যায়? এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি মহারাষ্ট্র, ডি হচ্ছে গুজরাট। সঠিক উত্তর হবে পাঞ্জাব। তার কারণ হচ্ছে পাঞ্জাব গম উৎপাদনে ঠিক আছে হেক্টর প্রতি 1 নম্বর। আচ্ছা হরিয়ানা হচ্ছে 2 নম্বর। 2 কি করে মনে রাখবো? দেখুন হয়ের প্রথম মুখ হরিয়ানা হ এরকম লেখে, আর 2 কেমন করে লেখে? এরকম করে লেখে। এরকম লিখে দিলেই 2 পেয়ে যাবো। এইভাবে আমরা মনে রাখতে পারি। হ আর 2 একই রকম দেখতে, তাই তো? তাহলে হরিয়ানা হচ্ছে 2 নম্বর। আচ্ছা মহারাষ্ট্র হবে না, কারণ কি মহারাষ্ট্র কিন্তু খারিফ শস্যের জন্য বিখ্যাত। খারিফ চাষটা মহারাষ্ট্রে ভালো হয়, তাই এখানে গম হবে না। আর গুজরাটে আমরা আবহাওয়া কি জিনিস? শুষ্ক প্রকৃতির, তাই এখানে যে শুষ্ক প্রকৃতির আবহাওয়া, তাই গম চাষ কিন্তু এখানেও সীমিত হবে। তাহলে আশা করছি আপনাদেরকে এই বোঝাতে পারলাম 23টা পর্যন্ত কোশ্চেন কেন সঠিক উত্তর হলো কোন অপশনটা, এবং বাকিগুলো কেন হলো না সেগুলো ব্যাখ্যা করতে পারলাম। তাহলে এই পার্ট 1 ভিডিওতে কিন্তু এই 23টা কোশ্চেন কিন্তু আমি পরপর ব্যাখ্যা করলাম, ঠিক আছে, এক্সপ্লেনেশন করলাম। এরপরে পার্ট 2 তে বাকি যে কোশ্চেনগুলো পড়ে থাকলো সেগুলো কিন্তু এক্সপ্লেনেশন করে দেবো। থ্যাংক ইউ। আপনারা অবশ্যই দুটো পার্ট এই ভিডিওটা যাবে, যেহেতু একটু দীর্ঘ হচ্ছে, তাই আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তার কারণ কি বলুন তো, মানে আমার যেটা মনে হয়েছে এই 4টা অপশন ব্যাখ্যা করার কারণ, বাকি অপশনগুলো জানলে পরবর্তীকালে 11-12 পরীক্ষা আছে সামনে রবিবার, বা আরও আপনাদের আপার প্রাইমারি, তারপরে পিএসসি আছে, বিহারে পরীক্ষা আছে, ওখানে যদি কাজে লেগে যায়, তাই প্রত্যেকটা অপশনকে ভেঙে ভেঙে আমরা কিন্তু ব্যাখ্যা করলাম। থ্যাংক ইউ।